আমন্ত্রণ আবারও জি পেজ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমাদের আজকের আলোচনার বিষয় এরই মধ্যে আপনারা জেনেছেন। আমি বিরতিতে যাবার আগে জনাব মোশাররফ হোসেন আপনার কাছে ছিলাম, আমি আবারও একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে ঐকমত্য কমিশনের দেয়া ৮৪টি প্রস্তাবে ঐকমত হলেও প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, পিআর পদ্ধতি সহ ১৩টি প্রস্তাবে এখনো পর্যন্ত নোট অফ ডিসেন্ট রয়েছে রাজনৈতিক দলগুলোর। তো ঐকমত না হলে এই যে বিষয়গুলো এগুলো আসলে বাস্তবায়ন হবে কিভাবে নির্বাচনে? একটা সহজ বাস্তবায়ন, এ নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নেই। এটা নোট অফ ডিসেন্ট কি, যে এই ব্যাপারে আমার বক্তব্য আছে। যেমন আপনি বলেন সব দলগুলি মিলিত হয়েছে যে কোনো ব্যক্তির জীবন দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, ফাইনাল হয়ে গেছে। এখন হলো যে এই সংকটটা দেখা দিয়েছে যে প্রধানমন্ত্রী আর দলীয় প্রধান এক লোক হবে কিনা। এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয় যে যিনি দলীয় প্রধান থাকেন তার নেতৃত্বে একটি নির্বাচন হয়, উনি ম্যানিফেস্টো দেয়, জনগণ যদি ভোট দেয় তাহলে সেই দলটি ক্ষমতায় যাবে। এখন যে আপনার দলটাকে জিতিয়ে আনলেন, যে জনগণের কাছে সবচেয়ে আস্থার লোক, তাকে আপনি প্রধানমন্ত্রী হতে দেবেন না, এটা কোন ধরনের গণতন্ত্র? তাহলে সে যেই ম্যানিফেস্টো দিয়ে, যে কমিটমেন্ট করে, যে ওয়াদা করে জনগণের কাছে ভোট নিয়ে আসছে, সেটা বাস্তবায়ন কে করবে? আর যদি তার দল যদি বাস্তবায়ন না করতে পারে, পরবর্তী নির্বাচনকে জনগণ তাকে সে ম্যান্ডেট দেবে। কিন্তু এগুলো তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলোতে এখনো পর্যন্ত নোট অফ ডিসেন্ট না, আমি একটা বলি, বরং এখানে সবচেয়ে সুবিধা আছে আপনি যে কাজটা করেছেন, যে আপনি বলছেন আগামী দিনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে, এটা নিরপেক্ষ গভর্নমেন্টের অধীনে হবে। যে আপনি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করেন, তাহলে এই প্রধানমন্ত্রী যদি তার সেই কমিটমেন্ট পূরণ না করতে পারে, তাহলে কেয়ারটেকার সময় জনগণের হাতে যখন ক্ষমতা যাবে, জনগণ তো একে আবার নির্বাচিত করবেন না। তো সুতরাং আপনি এটা কেন চাপিয়ে দিতে চান? এক, তারপর আরেকটি কথা আপনি এর আগে বিরতির আগে বলেছিলেন যে পিআর। জি, পিআর আমি হিসাব করে দেখেছি, আমি বা এখানে ব্যারিস্টার সাহেবও আছে। পিআর পদ্ধতিতে ধরেন বাংলাদেশে এখন পর্যন্ত যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 49-এর উপরে কোনো জোট ভোট পায় নাই, মানে ব্যারিস্টার সাহেব। তো 49 যদি হয়, ধরলাম 50 পাইলে আপনি 1:3 হবে, 150 সিট পাবে। 150 সিটে তো সরকার গঠন করতে পারবে না, 151 লাগবে। তাকে তো কারো না কারোর সাথে জোট করতে হবে। তো জোট করলো, আপনি ধরেন করে কোনো রকম সে গভর্নমেন্টটা ফর্ম করলো, 2 মাস পরে এদের মধ্যে মন্ত্রিত্ব পাইলো না, এই পাইলো না, তারা জোটে সমর্থন প্রত্যাহার করে নিল, গভর্নমেন্ট ফল করবে। তো বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার এই প্রেক্ষাপটে বারবার নির্বাচন করার মতো সেই সক্ষমতাও কি বাংলাদেশের এই দেশের আছে? এই নির্বাচনে খরচ হবে, আমরা সম্ভাব্য দেখতে পাচ্ছি প্রায় ২৬০০ কোটি টাকা খরচ হবে। তা আপনি বছরে যদি 2টা ইলেকশন করে, আপনি কত টাকা খরচ করবেন? 5 বছরে কয়টা নির্বাচন করতে চান? আপনি নেপালের দিকে তাকান, কি হচ্ছে? তো কোন দেশে যদি সংখ্যাগরিষ্ঠতার ভোটের মাধ্যমে সরকার গঠিত না হয়, সেই সরকার কখনো স্টেবল হবে না। স্টেবল না হলে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, দেশে কর্মসংস্থান হবে না, বিনিয়োগ হবে না, আইন শৃঙ্খলার চরম অবনতি হবে। কিন্তু এই বিষয়গুলো আসলে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে কিনা, এই বিষয়ে প্রশ্ন আমার জনাব আমি শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বিষয়গুলোতে আসলে আপনার মতামত কি। যেমনটি মোশাররফ হোসেন বলছিলেন যে সনদে 13টি এখনো গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট রয়েছে, সেই সাথে আরো অঙ্গীকারের 3টি জায়গায় আদালতের কাছে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, সেই সাথে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে এবং নির্বাচনের আগে সমস্ত সংস্কার করতে হবে, যেখানে এনসিপির নেতারা বলছেন যে এই সমস্ত অঙ্গীকার না বাস্তবায়িত হলে জাতীয় নির্বাচন হবে না, তারা খুব জোর গলায় বলছে। আপনি অবস্থানটা কেমন দেখছেন? না, আমি তাদের এই কথাটা খুব গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি মনে করি এনসিপির গুরুত্ব অনেক কমে গেছে কয়েকটা কারণে। প্রথম হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, দ্বিতীয় হচ্ছে তারা সকল ফ্রন্টে যুদ্ধ করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল ফ্রন্টকে আঘাত করেছে। লুৎফুজ্জামান বাবরের আসনে গিয়ে বাবরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সেখানে তিনি ইমেন্সলি পপুলার। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে সালাউদ্দিন সাহেবের আসনে গিয়ে বক্তব্য দিয়ে আসছে। গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কি পতন করবে করে পরে তো ট্যাঙ্কি করে চলে আসলো। কত ডিফিট, নেপোলিয়নিক রিট্রিট এটাকে বলা যেতে পারে, খুবই ভয়াবহ। আর রংপুরে গিয়ে আক্তার সাহেব গিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে গালিগালাজ করে আসছে। তো ওদের তো ভোটের কৌশল, ভোটের নম্রতা, ভোটারের কাছে কিভাবে যেতে হয় এটা তো যে ভোট করেছে সে জানে। ওখানে তারা অনেক ভুল করে ফেলেছে আমি বলবো। তো আমি খুবই খুশি হতাম এনারা যদি সংসদে যেতে পারতো। বাংলাদেশে গত 20 বছরে রাজনীতি তৈরি হয়নি। আওয়ামী লীগের 17 বছরে একটা আওয়ামী লীগের প্রকৃত নেতা তৈরি হয়নি, আগে যা ছিল তাই। তো তারা তৈরি হলে আমরা খুশি হতাম। দুঃখের বিষয় খুব একটা তারা তৈরি হতে পারেনি। আরেকটা হচ্ছে
ভোটের হিসাবে জামাত গত 16 বছর যে পরিমাণ টর্চার হয়েছে, যে পরিমাণ রক্ত দিয়েছে, যে পরিমাণ জেলে ছিল, তা আমি আমার নির্বাচনী এলাকাও জানি। কিন্তু ভোটে গিয়ে জামাত ফ্লোটিং ভোট পাবে কিনা, ফ্লোটিং ভোট না পাওয়ার সম্ভাবনা আছে, জামাতের অতীত তাই বলে। সেক্ষেত্রে জামাতেরও ভোটের হিসাব মিলছে না আত্মত্যাগের তুলনায়। সেক্ষেত্রে কম্পারেটিভলি বিএনপি অনেক সুবিধাজনক অবস্থানে ছিল, ভোট হলেই তারা সরকার গঠন করার সম্ভাবনা ছিল, এখনও আছে। তো স্টেকটা তো আলাদা হয়ে গেছে। বিএনপির জন্য কালকে ইলেকশন দিয়ে দেন, বিএনপি ক্ষমতায় আসবে। আর জামাত এনসিপির জন্য যত দেরি হবে, যত স্ট্যাটাস কো হবে, তাতে তাদের কোনো অসুবিধা নেই। অলরেডি প্রশাসন সরকার তারা চালাচ্ছে, এবং সরকার জামাত এনসিপি এক সূত্রে গাথায়, তা আমি অনেকবার বলেছি। প্রবলেমটা হচ্ছে আপনি যে সংস্কার বা যা কিছুই বলছেন, সংস্কার এই গভর্নমেন্ট করতে পারবে না, করলেও এটা টেকসই হবে না। প্রথম হচ্ছে ম্যান্ডেটের একটা ঘাটতি আছে। ম্যান্ডেটটা হতে পারতো বিপ্লবের ম্যান্ডেটে সরকার যায়নি, সরকার কিন্তু সাংবিধানিক ম্যান্ডেটে গেছে। দ্বিতীয় হচ্ছে সরকার ডে টু ডে অ্যাফেয়ার্স চালাতে পারছে না। ঢাকা শহর সহ বাংলাদেশের কত রাস্তা রিপেয়ার হচ্ছে না, ট্রিটমেন্ট হচ্ছে না, ফান্ড নাই, ম্যানেজমেন্ট নাই। সেখানে সরকার সংস্কার করবে কিভাবে, ভোট করবে কিভাবে? ভোট করা তো অসম্ভব জায়গান্টিক ওয়ার্ক, ম্যামথ ওয়ার্ক। এই সরকারের আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে সরকার ভোটের দিকে যেতে পারবে না। এবং পাশাপাশি গেলে আমরা খুশি হব, কারণ দেশটা বিশেষ করে দিচ্ছি, পাশাপাশি সংস্কারও সরকার করতে পারবে না। যেটা করতে পারবে, মেজর সংস্কারের ব্যাপারে পাবলিকলি বিএনপির কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে পারবে যে এই সংস্কারগুলো বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি করবে। কিন্তু বিএনপি কিভাবে করবে? ওই তো পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে ডিবেট হবে, টেবলড হবে, কমিটিতে যাবে, স্ক্রুটিনি হবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি করবে কিনা সেটা নিয়ে একটা না, সংখ্যার BNP জায়গা করবে। তৈরি আছে। বিএনপি কেন করবে? এগুলোকে ডিজোন করার কোনো কারণ বিএনপির নেই, অনেকগুলোরই। কিন্তু এগুলো থেকেও অনেকগুলো পরিবর্তনের সুযোগ সংসদে, পার্লামেন্টারি প্র্যাকটিসে থাকবে। শামীম হায়দার পাটোয়ারি, আপনার এই বক্তব্যগুলো নিয়ে আমি জনাব হেলালুদ্দিন আপনার কাছে জানতে চাই যে জনাব শামীম হায়দার পাটোয়ারি যে কথাগুলো বললেন, এটার সাথে আপনি কতটা একমত? না, আমি দ্বিমত পোষণ করছি। কারণ হলো 24-এর যে বিপ্লবটা হয়েছে, এটা পুরাতন বন্দোবস্ততে আর এই দেশ চলবে না। কেমন আপনারা আজকে যে হিসাবটা করতেছেন যে বিএনপি কালকে ক্ষমতায় চলে যাচ্ছে, তা আলহামদুলিল্লাহ, যা অসুবিধা কি, ইলেকশন হোক, গণভোট দেন। পিআর বোঝে না এই দেশের জনগণ, পিআর বোঝে না। আমার মোশাররফ ভাই বলছেন, আপনারা খালি গণভোটটা দেন, দিয়ে দেখেন যে পিআর বোঝে কি না বোঝে। যদি জনগণ না বোঝে, তা আমরা আসসালামু আলাইকুম, আমার পিআর লাগবে না। গণভোট দিয়ে আসেন, যে পিআর যদি দেশের জনগণ বোঝে, আমরা পিআর ভাই পিআর গণভোট দেবেন কিভাবে? আপনি বর্তমান কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এখানে তো নাই গণভোটের সিস্টেম নেই, আপনি কিভাবে দেবেন? গণভোট কেন দিতে পারবে না? এটা তো জনগণ, আপনি constitutional government, এটা তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট কেমন হয় বলেন? কিভাবে চুপু সাহেব শপথ পড়াইছে না? শপথ পড়াইছে, ঠিক আছে, কিন্তু আপনার 106 দিয়ে তো এটা তো ইলিগাল। আরে ভাই, ওইটাই তো রাষ্ট্র, এখন আপনি হলো কনস্টিটিউশনাল শাসন জনগণ আগে তো বৈধ এদেরকে করছেন। বসাইছে, এইটাই হলো লিগ্যাল। জনগণ বসাইছে, এটা লিগ্যাল। এই লিগ্যালিটির ভিত্তিতে উনি গণভোট বিষয় দিতে হচ্ছে পারেন। যে জনগণ বসিয়েছে সেটা লিগ্যাল, এবং সেই জায়গা থেকে জনগণ উনি গণভোট দিতে পারবে, সেটাও জনগণের উপরেই দায় চাপানো হচ্ছে। হ্যাঁ, নাকি সেরকম হচ্ছে কিনা? গণভোট দিয়ে দেখা যায় না, আমরা পিয়ার বুঝি না। এই উনি বলতেছেন, বারবার নেপালের কথা বলেন। বিএনপির সকল ভাইরা নেপাল সফর করছেন মনে হয়, নেপালের কথা বলেন, কিন্তু এখানে যে এশিয়াতে সরকার এত চেষ্টা করে ইভিএম এ ভোট প্রদানই জনগণকে ঠিকমতো বোঝাতে পারলো না। ইভিএম তো আলাদা জিনিস, ইভিএম তো একটা যন্ত্র। কেন আসলে এত সহজে মানুষ বুঝে নেবে অল্প সময়? মানে ইভিএম তো একটা যন্ত্র, কিন্তু পিআর তো যন্ত্র না, এটা সিস্টেম। এটা এই পদ্ধতিতে ভোট হবে। মানুষ ভোট কি মার্কাকে দিবে না ব্যক্তি কি দিবে, এটা যেটা এটা বোঝার কিন্তু বিষয় না। এটা তো কয়েকদিন আগে একটা জরিপ হলো, সেখানে 71% মানুষ ভোট দিচ্ছে যে আমরা পিআর এর পক্ষে। পিআর আছে, থাইল্যান্ডে পিআর আছে, জাপানে পিআর আছে, দক্ষিণ কোরিয়া পিআর আছে, তাইওয়ানে পিআর আছে, এশিয়ার মধ্যে এতগুলো দেশে পিআর আছে। আর আমাদের বাংলাদেশের মানুষ পিআর। আর নতুন বন্দোবস্ত তো হতে হবে, পুরাতন নিয়ে আমরা কেন থাকবো? নতুন কিছুই নাই, তাহলে কি আমার বিপ্লবটা হলো? নতুনে আসেন, সংস্কার হোক। আমরা তো বলছি যে সব সময় 84টা সংস্কার করতে হবে, এমন কথা না। কিন্তু এই ইলেকশনের জন্য যে জিনিসগুলো ইফেক্টিভ, সেই সংস্কারগুলো করেন, করে তারপরে আপনারা যান। অসুবিধা কি? কালকে বিএনপি আসুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা ওয়েলকাম। বাট বলতেছেন যে আমার ভোট পাবে না, পাবো না আমরা, অসুবিধা নাকি? আমরা মনে করেন যে আমরা 5টা সিট পাই, আমরা 5টাই আলহামদুলিল্লাহ। আর যদি আমরা 151 পাই, তখন কি সমস্যা কি বলেন? জনগণ যদি আমাদের 151 দেয়, তাহলে তো আপত্তি নাই। আগে কেন আপনারা বলতেছেন যে আমরা 3টা সিট, 20টা সিট, 40টা সিট? শামীম হায়দার ভাই বলতেছেন যে অতীত, ভাই অতীত না, এই মানে ফ্যাসিস্টকে কারা তাড়াইছে? বিএনপি, জামাত, সাধারণ ছাত্র, এনসিপি সবাই মিলে তাড়াইছে। তাহলে জনগণ কি এগুলো দেখে নাই কারা তাড়াইছে? নিশ্চয়ই সময় যত গড়াবে ততই আসলে বোঝা যাবে যে জনগণ কি চায় এবং ঐক্যমত্যে কতটা পৌঁছাতে পারলো রাজনৈতিক দলগুলো।
শেষ করছি আজকের রাজকাহন। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আগামী রবিবার থেকে রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ডিবিসির সঙ্গেই থাকুন।